নমস্কার, শুনছেন অমর কথাশিল্পী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজ শোনাব উপন্যাসের 7ম পর্ব। চারিদিকে চাহিয়া কমল স্তব্ধ হইয়া রহিল। ঘরেরই কি চেহারা! এখানে যে মানুষ বাস করিয়া আছে সহজে যেন প্রত্যয় হয় না। লোকের সাড়া পাইয়া 17-18 বছরের একটি হিন্দুস্তানি ছোকরা আসিয়া দাঁড়াইল। রাজেন্দ্র তাহার পরিচয় দিয়া কহিল, এইটি শিবনাথবাবুর চাকর। পথ্য তৈরি করা থেকে ওষুধ খাওয়ানো পর্যন্ত এরই ডিউটি। সূর্যাস্ত হতেই বোধ করি ঘুমোতে শুরু করেছিল, এখন উঠে আসছে। রোগীর সম্বন্ধে কোনো উপদেশ দেবার থাকে তো একেই দিন, বুঝতে পারবে বলেই মনে হয়। নেহাত বোকা নয়। নামটা কাল জেনে গিয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। কি নাম রে? ফাগুয়া। আজ ওষুধ খাইয়েছিলি? ছেলেটা বাঁ হাতের 2টা আঙুল দেখিয়ে কহিল, 2 খোরাক খিলায়া। और कुछ खिलाया? हाँ, दूध भी पिलाया। बहुत अच्छा किया। ওপরের পাঞ্জাবি বাবুরা কেউ এসেছিল? ছেলেটা ক্ষণকাল চিন্তা করিয়া বলিল, शायद दोपहर में एक ठो बाबू आया रहा। शायद? তখন তুমি কি করছিলে বাবা? ঘুমোচ্ছিলে? কমল জিজ্ঞাসা করিল, ফাগুয়া, তোর এখানে ঝাড়ু টাড়ু কিছু আছে? ফাগুয়া ঘাড় নাড়িয়া ঝাঁটা আনিতে গেল। রাজেন্দ্র কহিল, ঝাঁটা কি করবেন? ওকে পিটবেন নাকি? কমল গম্ভীর হইয়া কহিল, এ কি তামাশার সময়? মায়া মমতা কি তোমার শরীরে কিছু নেই? আগে ছিল, ফ্লাড আর ফ্যামিন রিলিফে সেগুলো বিসর্জন দিয়ে এসেছি। ফগুয়া ঝাঁটা আনিয়া হাজির করিল। রাজেন্দ্র বলিল, আমি খিদের জ্বালায় মরি, কোথা থেকে 2টো খেয়ে আসি গে। ততক্ষণ ঝাঁটা আর এই ছেলেটাকে নিয়ে যা পারেন করুন, ফিরে এসে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে যাব। ভয় পাবেন না, আমি ঘণ্টা 2-এর মধ্যেই ফিরব। এই বলিয়া সে উত্তরের অপেক্ষা না করিয়াই বাহির হইয়া গেল। শহরের প্রান্তস্থিত এই স্থানটা অল্পকাল মধ্যে নিঃশব্দ ও নির্জন হইয়া উঠিল। যাহারা উপরে বাস করে তাহাদের কলরব ও চলাচলের পায়ের শব্দ থামিল। বুঝা গেল তাহারা শয্যাশ্রয় করিয়াছে। শিবনাথের সংবাদ লইতে কেহ আসিল না। বাহিরে অন্ধকার রাত্রি গভীর হইয়া আসিতেছে। মেঝে কম্বল পাতিয়া ফাগুয়া ঝিমাইতেছে। সদর দরজা বন্ধ করিবার সময় হইয়া আসিল। এমনি সময় রাস্তায় সাইকেলের ঘণ্টা শোনা গেল এবং পরক্ষণেই দ্বার ঠেলিয়া রাজেন্দ্র প্রবেশ করিল। ইতস্তত দৃষ্টিপাত করিয়া এই অল্পকাল মধ্যে গৃহের সমস্ত পরিবর্তন লক্ষ্য করিয়া সে কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। পরে হাতের ছোট পুঁটুলিটা পাশের টিপয়ের ওপর রাখিয়া দিয়া কহিল, অন্যান্য মেয়েদের মতো আপনাকে যা ভেবেছিলাম তা নয়, আপনার পরে নির্ভর করা যায়। কমল নিঃশব্দে ফিরিয়া চাহিল। রাজেন্দ্র কহিল, ইতিমধ্যে দেখছি বিছানাটা পর্যন্ত বদলে ফেলেছেন। খুঁজে পেতে না হয় বার করলেন, কিন্তু ওকে তুলে শোয়ালেন কি করে? কমল আস্তে আস্তে বলিল, জানলে শক্ত নয়। কিন্তু জানলেন কি করে? জানার তো কথা নয়। কমল বলিল, জানার কথা কি কেবল তোমাদেরই? ছেলেবেলায় চা বাগানে আমি অনেক রুগীর সেবা করেছি, তাই তো বলি। এই বলিয়া সে আর একবার চারিদিকে চাহিয়া দেখিয়া কহিল, আসবার সময় সঙ্গে করে সামান্য কিছু খাবার এনেছি। কুঁজোয় জল আছে দেখে গিয়েছিলাম, খেয়ে নিন, আমি বসছি। কমল তাহার মুখের পানে চাহিয়া একটু হাসিল। খাবার কথা তো তোমাকে বলিনি, হঠাৎ এ খেয়াল হলো কেন? রাজেন্দ্র বলিল, খেয়াল হঠাৎই হলো সত্যি। নিজের যখন পেট ভরে গেল তখন কি জানি কেন মনে হলো আপনারও হয়তো খিদে পেয়ে থাকবে। আসবার পথে দোকান থেকে কিছু কিনে নিয়ে এলাম। দেরি করবেন না, বসে যান। এই বলিয়া সে নিজে গিয়া জলের কুঁজাটা তুলিয়া আনিল। কাছে কলাই করা একটা গ্লাস ছিল। কহিল, সবুর করুন, বাইরে থেকে এটা মেজে আনি। এই বলিয়া সেটা হাতে করিয়া চলিয়া গেল। এ বাড়ির কোথায় কি আছে সে কালই জানিয়া গিয়াছিল। ফিরিয়া আসিয়া সন্ধান করিয়া 1 টুকরা সাবান বাহির করিল। কহিল, অনেক ঘাঁটাঘাঁটি করেছেন, একটু সাবধান হওয়া ভালো। আমি জল ঢেলে দিচ্ছি, খাবার আগে হাতটা ধুয়ে ফেলুন। কমলের পিতার কথা মনে পড়িল।
তাহারও এমনি কথার মধ্যে বিশেষ রসকস ছিল না, কিন্তু আন্তরিকতায় ভরা। কহিল, হাত ধুতে আপত্তি নেই, কিন্তু খেতে পারবো না ভাই। তুমি হয়তো জানো না যে আমি নিজে রেঁধে খাই, আর এই সব দামি ভালো ভালো খাবারও খাইনি। আমার জন্যে ব্যস্ত হবার আবশ্যক নেই। অন্যান্য দিন যেমন হয় তেমনি বাসায় ফিরে গিয়েই খাবো। তাহলে আর রাত না করে বাসাতেই ফিরে চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি গে। তুমি এখানেই আবার ফিরে আসবে? আসবো। কতক্ষণ থাকবে? অন্তত কাল সকাল পর্যন্ত। ওপরের পাঞ্জাবিদের হাতে কিছু টাকা দিয়ে গেছি, একটা মোকাবিলা না করে নড়ব না। একটু ক্লান্ত, তা হোক, এতটা অযত্ন হবে ভাবিনি। উঠুন, এদিকে গাড়ি পাওয়া যাবে না, হাঁটতে হবে। ফেরবার পথে মুচিদের বস্তিটা একবার ঘুরে আসা দরকার। দু ব্যাটার মরবার কথা ছিল, দেখি তারা কি করলে। কমলের আবার সেই কথাই মনে পড়িল। এ লোকটার অনুভূতি বলিয়া কোনো বালাই নেই, অনেকটা যন্ত্রের মতো। কি একটা অজ্ঞাত প্রেরণা ইহাকে বারংবার কর্মে নিযুক্ত করে। কর্ম করিয়া যায়, নিজের জন্য নয়, হয়তো কোনো কিছু আশা করিয়াও নয়। কাজ ইহার রক্তের মধ্যে, সমস্ত দেহের মধ্যে জলবায়ুর মতোই যেন সহজ হইয়া আছে। অথচ অন্যের বিস্ময়ের অবধি থাকে না, ভাবে কেমন করিয়া এমন হয়। জিজ্ঞাসা করিল, আচ্ছা রাজেন, তুমি নিজেও তো ডাক্তার। ডাক্তার? না, ওদের ডাক্তারি স্কুলে সামান্য কিছুদিন শিক্ষানবিশি করেছিলাম। তাহলে ওদের দেখছে কে? জম। তবে তুমি করো কি? আমি করি তার তদবির, তার গুণমুগ্ধ পরম ভক্ত আমি। এই বলিয়া সে কমলের বিস্ময়ে অভিভূত মুখের প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া একটু হাসিল। কহিল, জম নয়, তিনি যমরাজ। বলিহারি তার প্রতিভাকে, যিনি রাজা বলে এঁকে প্রথমে অভিবাদন করেছিলেন। রাজাই বটে, যেমন দয়া তেমনি সুবিবেচনা। বিশ্বভুবনের সৃষ্টিকর্তা যদি কেউ থাকে, তার সেরা সৃষ্টি, আমি বাজি রেখে বলতে পারি। কমল আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, তুমি কি পরিহাস করছো রাজেন? একেবারে না। শুনে সতীশদা মুখ গম্ভীর করে, হরেন্দা রাগ করে বলেন আমাকে সিনিক। তাঁদের আশ্রমে সকলে মিলে তারা কৃচ্ছতা, সংযম, ত্যাগ ও নানাবিধ অদ্ভুত কঠোরতার অস্ত্রশস্ত্র সানিয়ে যমরাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। অতএব মনে করেন আমি তাদের উপহাস করি, কিন্তু তা করিনি। দুঃখীদের পল্লীতে তাঁরা যান না, গেলে আমার ধারণা আমারই মতো পরম রাজভক্ত হয়ে উঠতেন। শ্রদ্ধাবনত চিত্তে মৃত্যুরাজের গুণগান করতেন এবং অকল্যাণ মনে তাকে গাল দিয়ে আর বেড়াতেন না। কমল কহিল, এই যদি তোমার সত্যিকারের মত হয়, তোমাকে সিনিক বলাটা কি দোষের? দোষের বিচার পরে হবে। যাবেন একবার আমার সঙ্গে মুচিদের পাড়ায়? গড়া গড়া পড়ে আছে। আজকের ইনফ্লুয়েঞ্জা বলেই শুধু নয়, কলেরা, বসন্ত, প্লেগ, যে কোনো একটা উপলক্ষ তাদের জুটলেই হলো। ওষুধ নেই, পথ্যি নেই, শোবার বিছানা নেই, চাপা দেবার কাপড় নেই, মুখে জল দেবার লোক নেই। দেখে হঠাৎ ঘাবড়ে যেতে হয় এর কিনারা আছে কোথায়। তখনই কুল দেখতে পাই, চিন্তা দূর হয়। মনে মনে বলি, ভয় নেই ওরে, ভয় নেই। সমস্যা যতই গুরুতর হোক, সমাধান করবার ভার যাঁর হাতে, তিনি এলেন বলে। অন্যান্য দেশের অন্যান্য ব্যবস্থা, কিন্তু আমাদের এ দেবভূমির সমস্ত ভার নিয়েছেন একেবারে রাজার রাজা স্বয়ং। এক হিসেবে আমরা ঢের বেশি সৌভাগ্যবান। কিন্তু কোথা থেকে কী সব কথা এসে পড়ল। চলুন, রাত হয়ে যাচ্ছে, অনেকটা পথ হাঁটতে হবে। কিন্তু তোমাকে তো আবার এই পথটা হেঁটেই ফিরতে হবে। তা হবে। তোমাদের মুচিদের পাড়া কত দূরে? কাছেই, অর্থাৎ এখান থেকে মাইলখানেকের মধ্যে। তাহলে তোমার পা গাড়ি করে ঘুরে এসো গে, আমি বসছি। রাজেন বিস্ময়াপন্ন হইয়া কহিল, সে কি কথা? আপনার যে দুদিন খাওয়া হয়নি। কে দিলে তোমাকে খবর? ওই যে খেয়ালের কথা হচ্ছিল তাই, কিন্তু খবরটা আমি নিজেই সংগ্রহ করেছি। আসবার সময় আপনার রান্নাঘরটা একবার উঁকি মেরে এসেছিলাম। রান্না ভাত মজুদ। পাত্রটির চেহারা দেখলে সন্দেহ থাকে না যে সে গত রাত্রির ব্যাপার, অর্থাৎ দিন দুই চলেছে নিছক উপবাস। অতএব হয় চলুন, না হয় যা এনেছি আহার করুন। আজ সপাকের অজুহাত অবৈধ। অবৈধ? কমল একটু হাসিয়া কহিল, কিন্তু আমার জন্য তোমার এত মাথা ব্যথা কেন? তা জানি নে,
কারণ নিজেই অনুসন্ধান করছি, সংবাদ পেলে আপনাকে জানাবো। কমল কিছুক্ষণ ধরিয়া কি ভাবিল, তাহার পরে কহিল, জানিও, লজ্জা করো না। পুনরায় কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, রাজেন, তোমার আশ্রমের দাদারা তোমাকে অল্পই চিনেছেন, তাই তাঁরা তোমাকে উপদ্রব মনে করেন। কিন্তু আমি তোমাকে চিনি, সুতরাং আমাকেও চিনে রাখা তোমার দরকার। অথচ তার জন্য সময় চাই। সে পরিচয় কথা কাটাকাটি করে হবে না। একটুখানি স্থির থাকিয়া পুনরায় কহিল, আমি নিজে রেঁধে খাই, একবেলা খাই। অতি দরিদ্রের যা আহার, সেই এক মুঠো ভাত ডাল। কিন্তু এ আমার ব্রত নয়, তাই ভঙ্গ করতেও পারি। কিন্তু দিন দুই খাইনি বলেই নিয়ম লঙ্ঘন আমি করব না। তোমার স্নেহটুকু আমি ভুলব না, কিন্তু কথা রাখতেও তোমার পারবো না রাজেন, তাই বলে রাগ করো না যেন। না। কি ভাবছো বলো তো? ভাবছি পরিচয়পত্রের ভূমিকা অংশটুকু মন্দ হলো না। আমি দেখছি সহজে ভুলতে পারবো না। সহজে ভুলতেই বা আমি তোমাকে দেব কেন? এই বলিয়া কমল হঠাৎ হাসিয়া ফেলিল। কহিল, কিন্তু আর দেরি করো না, যাও, যত শীঘ্র পারো ফিরে এসো। ওই বড় আরাম চৌকিটায় একটা কম্বল পেতে রাখবো। 2-4 ঘন্টা ঘুমোবার পরে যখন সকাল হবে, তখন আমরা বাসায় চলে যাব। কেমন? রাজেন্দ্র মাথা নাড়িয়া কহিল, আচ্ছা। ভেবেছিলাম রাত্রিটা বোধহয় আমাকে আজও জেগেই কাটাতে হবে, কিন্তু ছুটি মঞ্জুর হয়ে গেল। স্বামীর শুশ্রূষার ভার নিজের হাতেই নিলেন। ভালোই, ফিরতে বোধ করি আমার দেরি হবে না, কিন্তু ইতিমধ্যে ঘুমিয়ে পড়বেন না যেন। কমল বলিল, না, কিন্তু এই লোকটি যে আমার স্বামী, এই খবর তোমাকে দিলে কে? এখানকার ভদ্রলোকেরা বোধ করি। যেই দিয়ে থাক, সে তামাশা করেছে। বিশ্বাস না হয় একদিন একে জিজ্ঞেস করলেই খবর পাবে। রাজেন্দ্র কোনো কথা কহিল না, নিঃশব্দে বাহির হইয়া গেল। শিবনাথ ঠিক যেন এই জন্যই অপেক্ষা করিয়াছিল। পাশ ফিরিয়া চোখ মেলিয়া চাহিল, জিজ্ঞাসা করিল, এই লোকটি কে? শুনিয়া কমল চমকিত হইল। কণ্ঠস্বর স্পষ্ট, জড়তার চিহ্ন মাত্র নেই। চোখের চাহনিতে তখনও অল্প একটুখানি ঘোর আছে বটে, কিন্তু মুখের চেহারা প্রায় স্বাভাবিক। অসমাপ্ত নিদ্রা ভাঙিয়া জাগিয়া উঠিলে যেমন একটু আচ্ছন্ন ভাব থাকে, তাহার অধিক নয়। এত বড় রোগের এত সহজে ও এত শীঘ্র যে সমাপ্তি ঘটিয়াছে, কমল তাহা হঠাৎ বিশ্বাস করিতে পারিল না। তাই উত্তর দিতে তাহার বিলম্ব হইল। শিবনাথ আবার প্রশ্ন করিল, এ লোকটি কে শিবানী? তোমাকে সঙ্গে করে ইনিই এনেছেন? হ্যাঁ, আমাকেও এনেছেন, এবং তোমাকেও সঙ্গে করে যিনি কাল রেখে গিয়েছেন তিনি। নাম রাজেন্দ্র। তোমরা দুজনে কি এখন এক বাড়িতে থাকো? সেই চেষ্টাই তো করছি, যদি থাকেন আমার ভাগ্য। ওকে এখানে এনেছো কেন? আমাকে দেখাতে? কমল এই প্রশ্নের জবাব দিল না। শিবনাথও আর কোনো প্রশ্ন করিল না, চোখ বুজিয়া পড়িয়া রহিল। বহুক্ষণ নিঃশব্দে কাটার পরে শিবনাথ জিজ্ঞাসা করিল, আমার সঙ্গে তোমার আর কোনো সম্বন্ধ নেই, এ কথা তুমি কার মুখে শুনলে? আমি বলেছি, এই কি লোকেরা বলে নাকি? কমল ইহার জবাব দিল না, কিন্তু এবার সে নিজেই প্রশ্ন করিল, আমাকে যে তুমি বিয়ে করনি সে আমি না বিশ্বাস করে থাকি, তুমি তো করতে। চলে আসবার সময় এ কথাটা বলে এলে না কেন? তোমাকে আটকাতে পারি, কেঁদে কেটে মাথা করে অনর্থ ঘটাতে পারি, এই কি তুমি ভেবেছিলে? এই যে আমার স্বভাব নয়, সে তো ভালো করেই জানতে। তবে কেন করনি তা? শিবনাথ কয়েক মুহূর্ত নীরবে থাকিয়া বলিল, কাজের ঝঞ্ঝাটে, ব্যবসার খাতিরে দিন কতক একটা আলাদা বাসা করলেই কি ত্যাগ করা হয়? আমি তো ভেবেছিলাম। শিবনাথের মুখের কথা অসমাপ্ত রহিয়া গেল। কমল থামাইয়া দিয়া বলিল, থাক থাক, ও কথা আমি জানতে চাইনি। কিন্তু বলিয়া ফেলিয়াই সে নিজের উত্তেজনায় নিজে লজ্জা পাইল। কিছুক্ষণ নীরবে থাকিয়া আপনাকে শান্ত করিয়া লইয়া অবশেষে জিজ্ঞাসা করিল, তোমার কি সত্যি অসুখ করেছিল? সত্যি না তো কি? সত্যিই যদি এই, আমার ওখানে না গিয়ে আশুবাবুর বাড়িতে গেলে কিসের জন্য? তোমার একটা কাজ আমাকে ব্যথা দিয়েছে, কিন্তু অন্যটা আমাকে অপমানের এক শেষ করেছে। আমি দুঃখ পেয়েছি শুনে তুমি মনে মনে হাসবে জানি, কিন্তু এই জানাটাই আমার সান্ত্বনা। তুমি এত ছোট বলেই কেবল নিজের দুঃখ আমি সইতে পারলাম, নইলে পারতাম না। শিবনাথ চুপ করিয়া রহিল। কমল তাহার মুখের প্রতি নির্নিমেষে চাহিয়া কহিল, জানো তুমি, আমার সব সইল,
কিন্তু তোমাকে বাড়ি থেকে বার করে দেওয়াটা আমার সইল না। তাই এসেছিলাম তোমাকে সেবা করতে, তোমার মন ভোলাতে আসিনি। শিবনাথ ধীরে ধীরে কহিল, তোমারই দয়ার জন্য আমি কৃতজ্ঞ শিবানী। কমল কহিল, তুমি আমাকে শিবানী বলে ডেকো না, কমল বলে ডেকো। কেন? শুনলে আমার ঘৃণা বোধ হয় তাই? কিন্তু একদিন তো তুমি এই নামটি সবচেয়ে ভালোবাসতে। এই বলিয়া সে ধীরে ধীরে কমলের হাতখানি লইয়া নিজের হাতের মধ্যে গ্রহণ করিল। কমল চুপ করিয়া রহিল। নিজের হাত লইয়া টানাটানি করিতেও কুণ্ঠা বোধ হইল। চুপ করে রইলে, উত্তর দিলে না যে বড়। কমল তেমনি নির্বাক হইয়া রহিল। কি ভাবছ বলো তো শিবানী? কি ভাবছি জানো? ভাবছি মানুষ কত বড় পাষণ্ড হলে তবে এ কথা মনে করে দিতে পারে। শিবনাথের চোখ ছলছল করিতে লাগিল। বলিল, পাষণ্ড আমি নই শিবানী। একদিন তোমার ভুল তুমি নিজেই জানতে পারবে। সেদিন তোমার পরিতাপের সীমা থাকবে না। কেন যে একটা আলাদা বাসা ভাড়া করেছি, কিন্তু আলাদা বাসা ভাড়া করার কারণ তো আমি একবারও জিজ্ঞেস করিনি। আমি শুধু এইটুকুই জানতে চেয়েছিলাম, এ কথা আমাকে তুমি জানিয়ে আসনি কেন? তোমাকে একদিনের জন্যও আমি ধরে রাখতাম না। শিবনাথের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। কহিল, জানাতে আমার সাহস হয়নি শিবানী। কেন? শিবনাথ জামার হাতায় চোখ মুছিয়া বলিল, একে টাকার টানাটানি, তাতে প্রত্যহই বাইরে যেতে হতে লাগল। পাথর কিনতে, চালান দিতে, স্টেশনের কাছে একটা কিছু। কমল বিছানা হইতে উঠিয়া আসিয়া দূরে একটা চৌকিতে বসিল। কহিল, আমার নিজের জন্য আর দুঃখ হয় না, হয় আর একজনের জন্য। কিন্তু আজ তোমার জন্যও দুঃখ হচ্ছে শিবনাথবাবু। অনেক দিন পরে আবার সে এই প্রথম তাহাকে নাম ধরিয়া ডাকিল। কহিল, দেখো, নিছক বঞ্চনাকেই মূলধন করে সংসারে বাণিজ্য করা যায় না। আমার সঙ্গে হয়তো তোমার আর দেখা হবে না, কিন্তু আমাকে তোমাকে মনে পড়বে। যা হবার তা তো হয়ে গেছে, সে আর ফিরবে না। কিন্তু ভবিষ্যতে জীবনটাকে আর একদিক থেকে দেখবার চেষ্টা করো, হয়তো সুখী হতেও পারবে। লক্ষ্মীটি, ভুলো না। তোমার ভালো হোক, তুমি ভালো থাকো, এ আমি আজও সত্যি সত্যি চাই। কমল কষ্টে অশ্রু সংবরণ করিল। আশুবাবু যে কেন তাহাকে সরাইয়া দিলেন, কি যে তাহার যথার্থ হেতু, এত কথার পরেও সে এত বড় আঘাত শিবনাথকে দিতে পারিল না। বাহিরে পা গাড়ির ঘণ্টার শব্দ শোনা গেল। শিবনাথ কোনো কথা না কহিয়া পুনর্বার পাশ ফিরিয়া শুইল। ঘরে ঢুকিয়া রাজেন্দ্র চাপা গলায় কহিল, এই যে সত্যি জেগে আছেন দেখছি। রোগী কেমন? ওষুধ টষুধ আর খাওয়ালেন? কমল ঘাড় নাড়িয়া বলিল, না, আর কিছুই খাওয়াইনি। রাজেন্দ্র অঙ্গুলি সংকেত কহিল, চুপ, ঘুম ভেঙে যাবে, সেটা ভালো না। না, কিন্তু তোমার মুচিরা করলে কি? তারা লোক ভালো, কথা রেখেছে। আমার যাবার আগেই যমরাজের মহিষ এসে আত্মা দুটো নিয়ে গেছে। সকালে ধর দুটো তাদের মিউনিসিপ্যালিটির মহিষের হাবালা করে দিতে পারলেই খালাস। আরও গোটা আষ্টেক শুষছে, কাল একবার দেখিয়ে আনব। আশা করি প্রচুর জ্ঞান লাভ করবেন। কিন্তু আরাম চৌকির ওপর আমার কম্বলের বিছানা কই? ভুলে গেছেন? কমল বিছানা পাতিয়া দিল। আহ, বাঁচলাম বলিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া হাতলের ওপর দুই পা ছড়াইয়া দিয়া রাজেন শুইয়া পড়িল। কহিল, ছুটোছুটিতে ঘেমে গেছি, একটা পাখা টাকা আছে নাকি? কমল পাকা হাতে করিয়া চৌকিটা তার শিয়রের কাছে টানিয়া আনিয়া বলিল, আমি বাতাস করছি, তুমি ঘুমো। রোগীর জন্য দুশ্চিন্তার কারণ নেই, তিনি ভালো আছেন। বাহ, সব দিকেই সুখবর। এই বলিয়া সে চোখ বুজিল। ইনফ্লুয়েঞ্জা এদেশে সম্পূর্ণ নূতন ব্যাধি নহে। ডেঙ্গু বলিয়া মানুষে কতকটা অবজ্ঞা ও উপহাসের চক্ষেই দেখিত। দিন দুই তিন দুঃখ দেয়া ভিন্ন ইহার আর কোনো গভীর উদ্দেশ্য নাই, ইহাই ছিল লোকের ধারণা। কিন্তু সহসা এমন দুর্নিবার মহামারী রূপেও সে যে দেখা দিতে পারে, এ কেহ কল্পনাও করিত না। সুতরাং এবার অকস্মাৎ ইহার অপরিমেয় শক্তির সুনিশ্চিত কঠোরতায় প্রথমটা লোকে হতবুদ্ধি হইল। তাহার পরেই যে যেখানে পারিল পলাইতে শুরু করিল। আত্মীয় পরে বিশেষ প্রভেদ রহিল না। রোগে শুশ্রূষা করিবে কি? মৃত্যুকালে মুখে জল দিবার লোকও অনেকের ভাগ্যে জুটিল না। শহর ও পল্লী সর্বত্র একই দশা। আগ্রার অদৃষ্টেও ইহার অন্যতা ঘটিল না। এই সমৃদ্ধ জনবহুল প্রাচীন নগরীর মূর্তি যেন দিন কয়েকের মধ্যেই একেবারে বদলাইয়া গেল। স্কুল কলেজ বন্ধ, হাটে বাজারে দোকানের কবাট অবরুদ্ধ, নদী তীর শূন্য প্রায়।
শুধু হিন্দু ও মুসলমান সব বাহকের শঙ্কাকুল ত্রস্ত পদক্ষেপ ব্যতি রেখে রাজপথ নিঃশব্দ জনহীন। যে কোনো দিকে চাহিলেই মনে হয় শুধু কেবল মানুষজনই নয়, গাছপালা বাড়িঘর ধরে চেহারা পর্যন্ত যেন ভয় বিবর্ণ হইয়া উঠিয়াছে। এমনি যখন শহরের অবস্থা, তখন চিন্তা দুঃখ শোকের দাহনে অনেকের সঙ্গেই অনেকের একটা রফা হইয়া গেছে। চেষ্টা করিয়া আলোচনা করিয়া মধ্যস্থ মানিয়া নয়, যেন আপনিই হইয়াছে। আজও যাহারা বাঁচিয়া আছে, এখনও ধরাপৃষ্ঠ হইতে বিলুপ্ত হয় নাই, তাহারা সকলেই যেন সকলের পরমাত্মীয়। বহুদিন ধরিয়া যেখানে বাক্যালাপ বন্ধ ছিল, সহসা পথে দেখা হইতে উভয়ের চোখেই জল ছলছল করিয়া আসিল। কাহারও ভাই, কাহারও পুত্র কন্যা, কাহারও বা স্ত্রী ইতিমধ্যে মরিয়াছে। রাগ করিয়া মুখ ফিরাইবার মতো জোর আর মনে নাই। কখনো কথা হইয়াছে, কখনো তাহাও হয় নাই। নিঃশব্দে পরস্পরের কল্যাণ কামনা করিয়া বিদায় লইয়াছে। মুচিদের পাড়ায় লোক আর বেশি নাই। যতবা মরিয়াছে ততবা পলাইয়াছে। অবশিষ্টদের জন্য রাজেন একাই যথেষ্ট। তাহাদের গতি মুক্তির ভার সেই গ্রহণ করিয়াছে। সহকারিণী হিসাবে কমল যোগ দিতে আসিয়াছিল। ছেলে বয়সে চা বাগানে সে পীড়িত কুলিদের সেবা করিয়াছিল, সেই ছিল তার ভরসা। কিন্তু দিন দুই তিনেই বুঝিল সে সম্বল এখানে চলে না। মুচিদের সে কি অবস্থা, ভাষায় বর্ণনা করিয়া বিবরণ দিতে যাওয়া বৃথা। কুটিরে পা দেওয়া অবধি সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিত। কোথাও বসিবার দাঁড়াইবার স্থান নাই, এবং আবর্জনা যে কী রূপ ভয়াবহ হইয়া উঠিতে পারে এখানে আসিবার পূর্বে কমল জানিত না। অথচ এই সকলেরই মাঝখানে অহরহ থাকিয়া আপনাকে সাবধান রাখিয়া কি করিয়া যে রোগীর সেবা করা সম্ভব, এ কল্পনা সে মনে স্থান দিতেও পারিল না। অনেক দর্প করিয়া সে রাজেনের সঙ্গে আসিয়াছিল। দুঃসাহসিকতায় সে কাহারও ন্যূন নয়। জগতে কোনো কিছুকেই সে ভয় করে না, মৃত্যুকেও না। নিতান্ত মিথ্যা সে বলে নাই, কিন্তু আসিয়া বুঝিল ইহারও সীমা আছে। দিন কয়েকেই ভয় তাহার দেহের রক্ত শুকাইয়া উঠিবার উপক্রম করিল। তথাপি সম্পূর্ণ দেউলিয়া হইয়া ঘরে ফিরিবার প্রাক্কালে রাজেন্দ্র তাহাকে আশ্বাস দিয়া বারবার বলিতে লাগিল, এমন নির্ভীকতা আমি জন্মে দেখিনি। আসল ঝড়ের মুখটাই আপনি সামলে দিয়ে গেলেন, কিন্তু আর আবশ্যক নেই। আপনি দিন কতক বাসায় গিয়ে বিশ্রাম করুন গে। এদের যা করে গেলেন সে ঋণ এরা জীবনে শুধতে পারবে না। আর তুমি? রাজেন বলিল, এই কটাকে যাত্রা করিয়ে দিয়ে আমিও পালাবো, নইলে কি মরব বলতে চান? কমল জবাব খুঁজিয়া পাইল না। ক্ষণকাল চাহিয়া থাকিয়া নিঃশব্দে চলিয়া আসিল। কিন্তু তাই বলিয়া এমন নয় যে সে এ কয়দিন একেবারে বাসায় আসিতে পারে নাই। রাঁধিয়া সঙ্গে করিয়া খাবার লইয়া যাইতে প্রত্যহ একবার করিয়া তাহাকে বাসায় আসিতেই হইত। কিন্তু আজ আর সেই ভয়ানক জায়গায় ফিরিতে হইবে না মনে করিয়া একদিকে যেমন স্বস্তি অনুভব করিল, আর একদিকে তেমনি অব্যক্ত উদ্বেগে তাহার সমস্ত মন পূর্ণ হইয়া রহিল। কমল রাজেন্দ্রর খাবার কথাটা জিজ্ঞাসা করিয়া আসিতে ভুলিয়াছিল, কিন্তু এই তরুণটি যতই হোক যেখানে তাহাকে সে ফেলিয়া রাখিয়া আসিল তাহার সমতুল্য কিছুই তাহার মনে পড়িল না। স্কুল কলেজ বন্ধ হওয়ার সময় হইতে হরেন্দ্রর ব্রহ্মচর্যাশ্রমও বন্ধ হইয়াছে। ব্রহ্মচারী বালকদিগকে কোনো নিরাপদ স্থানে পৌঁছাইয়া দিয়া তাহাদের তত্ত্বাবধানের ভার লইয়া সতীর সঙ্গে গিয়াছে। হরেন নিজে যাইতে পারে নাই অবিনাশীর অসুখের জন্য। আজ সে আসিয়া উপস্থিত হইল। নমস্কার করিয়া কহিল, 5-6 দিন রোজ আসছি, আপনাকে ধরতে পারিনে, কোথায় ছিলেন? কমল মুচিদের পল্লীর নাম করিলে হরেন্দ্র অতিশয় বিস্মিত হইয়া কহিল, যেখানে সেখানে তো ভয়ানক লোক মরছে শুনতে পাই। এই মতলব আপনাকে দিলে কে? যেই দিয়ে থাক সে কাজটা ভালো করেনি। কেন? কেন কি? সেখানে যাওয়া মানে তো প্রায় আত্মহত্যা করা। বরঞ্চ আমরা তো ভেবেছিলাম শিবনাথবাবু আগ্রা থেকে চলে যাবার পরে আপনিও নিশ্চয়ই অন্যত্র গেছেন। অবশ্য দিন কয়েকের জন্য, নইলে বাসাটা রেখে যেতেন না। আচ্ছা, রাজেনের খবর কিছু জানেন? সে কি শহরে আছে না আর কোথাও চলে গেছে? হঠাৎ এমন ডুব মেরেছে যে কোনো সন্ধান পাবার জো নেই। তাকে কি আপনার বিশেষ প্রয়োজন? না, প্রয়োজন বলতে সচরাচর লোকে যা বোঝে তা নেই, তবুও প্রয়োজনই বটে। কারণ আমিও যদি তার খোঁজ নেওয়া বন্ধ করি তো একা পুলিশ ছাড়া আর তার আত্মীয় থাকে না। আমার বিশ্বাস আপনি জানেন সে কোথায় আছে। কমল বলিল, জানি,
কিন্তু আপনাকে জানিয়ে লাভ নেই। বাড়ি থেকে যাকে তাড়িয়ে দিয়েছেন, বেরিয়ে গিয়ে সে কোথায় আছে সন্ধান নেওয়া শুধু অন্যায় কৌতূহল। হরেন্দ্র ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু সে আমার বাড়ি নয়, আমাদের আশ্রম। সেখানে স্থান দিতে তাকে পারিনি, কিন্তু তাই বলে সে নালিশ আর একজনের মুখ থেকেও আমার সয় না। বেশ, আমি চললাম। তাকে পূর্বেও অনেকবার খুঁজে বার করেছি, এবারও বার করতে পারবো, আপনি ঢেকে রাখতে পারবেন না। তাহার কথা শুনিয়া কমল হাসিয়া কহিল, তাকে ঢেকে যে রাখবো হরেনবাবু, রাখতে পারলে কি আমার দুঃখ ঘুচবে আপনি মনে করেন? হরেন নিজেও হাসিল, কিন্তু সে হাসির আশেপাশে অনেকখানি ফাঁক রহিল। কহিল, আমি ছাড়া এ প্রশ্নের জবাব দেবার লোক আগ্রায় অনেকে আছেন। তাঁরা কি বলবেন জানেন? বলবেন, কমল, মানুষের দুঃখ তো একটাই নয়, বহু প্রকারের। তার প্রকৃতিও আলাদা, ঘোচাবার পন্থাও বিভিন্ন। সুতরাং তাদের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, আলোচনার দ্বারা একটা মোকাবিলা করে নেবেন। এই বলিয়া সে একটুখানি থামিয়া কহিল, কিন্তু আসলেই আপনার ভুল হচ্ছে। আমি সে দলের নই। অযথা উত্ত্যক্ত করতে আমি আসিনি। কারণ সংসারে যত লোকে আপনাকে যথার্থ শ্রদ্ধা করে, আমি তাদেরই একজন। কমল তাহার মুখের দিকে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আমাকে যথার্থ শ্রদ্ধা করেন আপনি কোন নীতিতে? আমার মত বা আচরণ কোনোটার সঙ্গেই তো আপনাদের মিল নেই। হরেন্দ্র তৎক্ষণাৎ উত্তর দিল, না, নেই, কিন্তু তবুও গভীর শ্রদ্ধা করি। আর এই আশ্চর্য কথাটাই আমি নিজেকে নিজে বারংবার জিজ্ঞাসা করি। কোনো উত্তর পান না? না, কিন্তু ভরসা হয় একদিন নিশ্চয় পাব। একটুখানি থামিয়া কহিল, আপনার ইতিহাস কতক আপনার নিজের মুখ থেকেও শুনেছি, কতক অজিতবাবুর কাছে শুনেছি। ভালো কথা, জানেন বোধহয় তিনি এখন আমাদের আশ্রমে গিয়ে আছেন। কমল ঘাড় নাড়িয়া বলিল, এ সংবাদ তো আগেই দিয়েছেন। হরেন বলিল, আপনার জীবন ইতিহাসের বিচিত্র অধ্যায়গুলি এমন অকুণ্ঠ ঋজুতায় সম্মুখে এসে দাঁড়ালো যে তার বিরুদ্ধে সরাসরি রায় দিতে ভয় হয়। এতকাল যা কিছু মন্দ বলে বিশ্বাস করতে শিখেছি, আপনার জীবনটা যেন তার প্রতিবাদে মামলা রুজু করেছে। এর বিচারক কোথায় মিলবে, কবে মিলবে, তার ফলই বা কী হবে, কিছুই জানি নে। কিন্তু এমন করে যে নির্ভয় এলো, অবগুণ্ঠনের কোনো প্রয়োজনই যে অনুভব করলে না, তাকে শ্রদ্ধা না করেই বা পারা যায় কি করে? কমল বলিল, নির্ভয় এসে দাঁড়ানোটাই কি একটা বড় কাজ নাকি? দোকান কাটার গল্প শোনেননি? তারা পথের মাঝখান দিয়ে চলে। আপনি দেখেননি, কিন্তু আমি চা বাগানের সাহেবদের দেখেছি। তাদের নির্ভয় নিঃসংকোচ বেহায়াপনা জগতের কোনো লজ্জাকেই আমল দেয় না, যেন গলা ধাক্কায় দূর করে দাঁড়ায়। তাদের দুঃসাহসের সীমা নেই। কিন্তু সে কি মানুষের শ্রদ্ধার বস্তু? হরেন এরূপ প্রত্যুত্তর আর যাহার কাছেই হোক এই স্ত্রীলোকটির কাছে আশা করে নাই। হঠাৎ কোনো কথা খুঁজিয়া না পাইয়া শুধু কহিল, সে আলাদা জিনিস। কমল কহিল, কি করে জানলেন আলাদা? বাইরে থেকে আমার বাবাকেও লোকে এদেরই একজন বলে ভাবত, অথচ আমি জানি তা সত্যি নয়। কিন্তু সত্যি তো কেবল আমার জানার পরেই নির্ভর করে না, জগতের কাছে তার প্রমাণ কই? হরেন্দু এ প্রশ্নেরও জবাব দিতে না পারিয়া নিরুত্তর হইয়া রহিল। কমল বলিতে লাগিল, আমার ইতিহাস আপনারা সবাই শুনেছেন। খুব সম্ভব সে কাহিনী পরমানন্দে উপভোগ করেছেন। কাজগুলো আমার ভালো কি মন্দ, জীবনটা আমার পবিত্র কি কলুষিত, সে বিষয়ে আপনি নির্বাক। কিন্তু সে যে গোপনে না হয়ে লোকের চোখের সম্মুখে সকলকে উপেক্ষা করেই ঘটে চলেছে, এই হয়েছে আমার প্রতি আপনার শ্রদ্ধার আকর্ষণ। হরেনবাবু, পৃথিবীতে মানুষের শ্রদ্ধা আমি এত বেশি পাইনি যে অবহেলায় না বলে অপমান করতে পারি। কিন্তু আমার সম্বন্ধে যেমন অনেক জেনেছেন, তেমনি এটাও জেনে রাখুন যে অক্ষয়বাবুদের অশ্রদ্ধার চেয়েও এর শ্রদ্ধা আমাকে পীড়া দেয়। সে আমার সয়, কিন্তু এর বোঝা দুঃসহ। হরেন্দ্র পূর্বের মতোই ক্ষণকাল মৌন হইয়া রহিল। কমলের বাক্য, বিশেষ করিয়া তাহার কণ্ঠস্বরের শান্ত কঠোরতায় সে অন্তরে অপমান বোধ করিল। খানিক পরে জিজ্ঞাসা করিল, মত ও আচরণের অনৈক্য সত্ত্বেও যে একজনকে শ্রদ্ধা করা যায়, অন্তত আমি পারি, এ আপনার বিশ্বাস হয় না?
কমল অতিশয় সহজে তখনই জবাব দিল, বিশ্বাস হয় না এ তো আমি বলিনি হরেনবাবু, আমি বলেছি এ শ্রদ্ধা আমাকে পীড়া দেয়। এই বলিয়া একটুখানি থামিয়া কহিতে লাগিল, মত ও নীতির দিক দিয়ে অক্ষয়বাবুর সঙ্গে আপনাদের বিশেষ কোনো প্রভেদ নেই। তাঁর বহুস্থলে অনাবশ্যক অত্যধিক রূঢ়তা না থাকলে আপনারা সকলেই এক, অশ্রদ্ধার দিক দিয়েও এক। শুধু আমি যে নিজের লজ্জায় সংকোচে লুকিয়ে বেড়াই নে, এই সাহসটুকুই আমার আপনাদের সমাদর লাভ করেছে। এর কতটুকু দাম হরেনবাবু? বরঞ্চ ভেবে দেখলে মনের মধ্যে বিতৃষ্ণাই আসে যে এর জন্যই আমাকে এতদিন বাহবা দিয়ে আসছিলেন। হরেন্দ্র বলিল, বাহবা যদি দিয়েই থাকি সে কি অসঙ্গত? সাহস জিনিসটা কি সংসারে কিছুই নয়? কমল কহিল, আপনারা সকল প্রশ্নকেই এমন একান্ত করে জিজ্ঞাসা করেন কেন? কিছুই নয় এ কথা তো বলিনি। আমি বলছিলাম এ বস্তু সংসারে দুর্লভ, এবং দুর্লভ বলেই চোখে ধাঁধা লাগিয়ে দেয়। কিন্তু এর চেয়েও বড় বস্তু আছে, বাইরে থেকে হঠাৎ তাকে সাহসের অভাব বলেই দেখতে লাগে। হরেন্দ্র মাথা নাড়িয়া কহিল, বুঝতে পারলাম না। আপনার অনেক কথাই অনেক সময় হেঁয়ালির মতো ঠেকে, কিন্তু আজকের কথাগুলো যেন তাদেরও ডিঙিয়ে গেল। মনে হচ্ছে যেন আজ আপনি অত্যন্ত বিমনা, কার জবাব কাকে দিয়ে যাচ্ছেন খেয়াল নেই। কমল কহিল, তাই বটে। ক্ষণকাল স্থির তাকিয়া কহিল, হবেও বা। সত্যকার শ্রদ্ধা পাওয়া যে কি জিনিস সে হয়তো এতকাল নিজেও জানতাম না। সেদিন হঠাৎ যেন চমকে গেলাম। হরেনবাবু, আপনি দুঃখ করবেন না, কিন্তু তার সঙ্গে তুলনা করলে আর সমস্তই আজ পরিহাস বলে মনে লাগে। বলিতে বলিতে তাহার চোখের প্রখর দৃষ্টি ছায়াচ্ছন্ন হইয়া আসিল, এবং সমস্ত মুখের পরে এমনই একটা স্নিগ্ধ সজলতা ভাসিয়া আসিল যে কমলের সে মূর্তি হরেন্দ্র কোনোদিন দেখে নাই। আর তাহার সংশয় মাত্র রহিল না যে অনুদ্দিষ্ট আর কাহাকে উদ্দেশ্য করিয়া কমল এই সকল বলিতেছে। সে শুধু উপলক্ষ, এবং এই জন্যই আগা গোড়া সমস্তই তাহার হেঁয়ালির মতো ঠেকিতেছে। কমল বলিতে লাগিল, আপনি এইমাত্র আমার দুর্মদ নির্ভীকতার প্রশংসা করছিলেন। ভালো কথা। শুনেছেন শিবনাথ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন? হরেন্দ্র লজ্জায় মাথা হেঁট করিয়া জবাব দিল, হ্যাঁ। কমল কহিল, আমার মনে মনে একটা শর্ত ছিল, ছাড়বার দিন যদি কখনো আসে যেন আমরা সহজেই ছেড়ে যেতে পারি। না না, চুক্তিপত্র লেখাপড়া করে নয়, এমনি। হরেন্দ্র কহিল, ব্রুট। কমল কহিল, সে তো আপনার বন্ধু অক্ষয়বাবু। শিবনাথবাবু গুণী মানুষ, তাঁর বিরুদ্ধে আমার কিন্তু নিজের খুব বেশি নালিশ নেই। নালিশ করেই বা লাভ কি? হৃদয়ের আদালতে একতরফা বিচারই একমাত্র বিচার, তার তো আপিল কোর্ট মেলে না। হরেন্দ্র জিজ্ঞাসা করিল, তার মানে ভালোবাসার অতিরিক্ত কোনো বাঁধনই আপনি স্বীকার করেন না? কমল কহিল, একে তো আমাদের ব্যাপারে আর কোনো বাঁধন ছিল না, আর থাকলেই বা তাকে স্বীকার করিয়ে ফল কি? দেহের যে অঙ্গ পক্ষাঘাতে অবশ হয়ে যায় তার বাইরের বাঁধনই মস্ত বোঝা, তাকে দিয়ে কাজ করাতে গেলেই সবচেয়ে বেশি বাজে। এই বলিয়া এক মুহূর্ত নীরব থাকিয়া পুনরায় কহিতে লাগিল, আপনি ভাবছেন সত্যিকার বিবাহ হয়নি বলেই এমন কথা মুখে আনতে পারছি, হলে পারতাম না। হলেও পারতাম, শুধু এত সহজে এই সমস্যার সমাধান পেতাম না। বিবশ অঙ্গটা হয়তো এ দেহে সংলগ্ন হয়েই থাকত, এবং অধিকাংশ রমণীর যেমন ঘটে আমরণ তার দুঃখের বোঝা বই এ জীবন কাটত। আমি বেঁচে গেছি হরেনবাবু, দৈবাত নিষ্কৃতির দোর খোলা ছিল বলে আমি মুক্তি পেয়েছি। হরেন্দ্র কহিল, আপনি হয়তো মুক্তি পেয়েছেন, কিন্তু এমনি ধারা মুক্তির দ্বার যদি সবাই খোলা রাখতে চাইতো, জগতে সমাজ ব্যবস্থার বনেত পর্যন্ত উপড়ে ফেলতে হতো। তার ভয়ঙ্কর মূর্তি কল্পনায় আঁকতে পারে এমন কেউ নেই, এ সম্ভাবনা ভাবাও যায় না। কমল বলিল, যায়, এবং যাবেও একদিন। তার কারণ মানুষের ইতিহাসের শেষ অধ্যায় লেখা শেষ হয়ে যায়নি। একদিনের একটা অনুষ্ঠানের জোরে তার অব্যাহতির পথ যদি সারা জীবনের মতো অবরুদ্ধ হয়ে আসে, তাকে শ্রেয়ের ব্যবস্থা বলে মেনে নেওয়া চলে না। পৃথিবীতে সকল ভুলচুকের সংশোধনের বিধি আছে, কেউ তাকে মন্দ বলে না, কিন্তু যেখানে ভ্রান্তির সম্ভাবনা সবচেয়ে বেশি আর তার নিরাকরণের প্রয়োজনও তেমনি অধিক, সেইখানেই লোকে সমস্ত উপায় যদি স্বেচ্ছায় বন্ধ করে থাকে,
তাকে ভালো বলে মানি কি করে বলুন? এই মেয়েটির নানাবিধ দুর্দশায় হরেন্দ্রর মনের মধ্যে গভীর সমবেদনা ছিল। বিরুদ্ধ আলোচনায় সহজে যোগ দিত না এবং বিপক্ষ দল যখন নানাবিধ সাক্ষ্য প্রমাণের বলে তাহাকে হীন প্রতিপন্ন করিবার চেষ্টা করিত, সে প্রতিবাদ করিত। তাহারা কমলের প্রকাশ্য আচরণ ও তেমনি নির্লজ্জ উক্তিগুলোর নজির দেখাইয়া যখন ধিক্কার দিতে থাকিত, হরেন তর্কযুদ্ধে হারিয়াও প্রাণপণে বুঝাইবার চেষ্টা করিত যে কমলের জীবনে কিছুতেই ইহা সত্য নয়। কোথায় একটা নিগূঢ় রহস্য আছে, একদিন তাহা ব্যক্ত হইবেই হইবে। তাহারা বিদ্রূপ করিয়া কহিত, দয়া করে সেইটে তিনি ব্যক্ত করলে প্রবাসী বাঙালি সমাজে আমরা যে বাঁচি। অক্ষয় উপস্থিত থাকিলে ক্রোধে ক্ষিপ্ত হইয়া বলিত, আপনারা সবাই সমান, আমার মতো আপনাদের কারো বিশ্বাসের জোর নেই। আপনারা নিতেও পারেন না, ফেলতেও চান না। আধুনিক কালের কতকগুলো বিলিতি চোকা চোকা বুলি যেন আপনাদের ভূতগ্রস্ত করে রেখেছে। অবিনাশ বলিতেন, বুলিগুলো কমলের কাছ থেকে নতুন শোনা গেল তা নয় হে অক্ষয়, পূর্বে থেকেই শোনা আছে। আজকালের খান 2-3 ইংরেজি তর্জমার বই পড়লেই জানা যায়, বুলির জৌলস নয়। অক্ষয় কঠিন হইয়া প্রশ্ন করিত, তবে কিসের জৌলস? কমলের রূপের? অবিনাশবাবু, হরেন অবিবাহিত, ছোকরা, ওকে মাপ করা যায়, কিন্তু বুড়ো বয়সে আপনাদের চোখেও যে ঘোর লাগিয়াছে এই আশ্চর্য। এই বলিয়া সে কটাক্ষে আশুবাবুর প্রতিও একবার চাহিয়া লইয়া বলিত, কিন্তু এ আলে আর আলো অবিনাশবাবু, পচা পাঁকের মধ্যে এর জন্ম। পাঁকের মধ্যেই একদিন অনেককে টেনে নামাবে তা স্পষ্ট দেখতে পাই। শুধু অক্ষয়কে সব ভোলাতে পারে না, সে আসল নকল চেনে। আশুবাবু মুখ টিপিয়া হাসিতেন, কিন্তু অবিনাশ ক্রোধে জ্বলিয়া যাইতেন। হরেন্দ্র বলিত, আপনি মস্ত বাহাদুর অক্ষয়বাবু, আপনার জয় জয়কার হোক। আমরা সবাই মিলে পাঁকের মধ্যে পড়ে যেদিন হাবুডুবু খাবো, আপনি সেদিন তীরে দাঁড়িয়ে বগল বাজিয়ে নৃত্য করবেন, আমরা কেউ নিন্দে করব না। অক্ষয় জবাব দিত, নিন্দের কাজ আমি করি নে হরেন। গৃহস্থ মানুষ, সহজ সোজা বুদ্ধিতে সমাজকে মেনে চলি। বিবাহের নতুন ব্যাখ্যা দিতেও চাই নে, বিশ্ব বখাটে একপাল ছেলে জুটিয়ে ব্রহ্মচারী গিরি করেও বেড়াইনি। আশ্রমে পায়ের ধুলোর পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবার ব্যবস্থা করো গে ভায়া, সাধন ভজনের জন্য ভাবতে হবে না। দেখতে দেখতে সমস্ত আশ্রম বিশ্বামিত্র ঋষির তপবন হয়ে উঠবে এবং হয়তো চিরকালের মতো তোমার একটা কীর্তি থেকে যাবে। অবিনাশ ক্রোধ ভুলিয়া উচ্চহাস্য করিয়া উঠিতেন এবং নির্মল চাপা হাসিতে আশুবাবুর মুখখানিও উজ্জ্বল হইয়া উঠিত। হরেন্দ্রর আশ্রমের প্রতি কাহারও আস্থা ছিল না, ও একটা ব্যক্তিগত খেয়াল বলিয়াই তাহারা ধরিয়া লইয়াছিলেন। প্রত্যুত্তরে হরেন্দ্র ক্রোধে আরক্ত হইয়া কহিত, জানোয়ারের সঙ্গে অযুক্তি তর্ক চলে না, তার অন্য বিধি আছে, কিন্তু সে ব্যবস্থা হয়ে ওঠে না বলেই আপনি যাকে তাকে গুঁতিয়ে বেড়ান। ইতর ভদ্র মহিলা পুরুষ কিছুই বাদ যায় না। এই বলিয়া সে অপর দুজনকে লক্ষ্য করিয়া কহিত, কিন্তু আপনারা প্রশ্রয় দেন কি বলে? এত বড় একটা কুৎসিত ইঙ্গিত যেন ভারী একটা পরিহাসের ব্যাপার। অবিনাশ অপ্রতিভ হইয়া কহিতেন, না না, প্রশ্রয় দেব কেন, কিন্তু জানোই তো অক্ষয়ের কাণ্ডজ্ঞান নেই। হরেন কহিত, কাণ্ডজ্ঞান ওর চেয়ে আপনাদের আরও কম। মানুষের মনের চেহারা তো দেখতে পাওয়া যায় না শেষদা, নইলে হাসি তামাশা কম লোকের মুখেই শোভা পেত। বিবাহের ছলনায় কমলকে শিবনাথ ঠকিয়েছেন, কিন্তু আমার নিশ্চয় বিশ্বাস সেই ঠকাটাও কমল সত্যের মতোই মেনে নিয়েছিলেন। সংসারের দেনা পাওনায় লাভ ক্ষতির বিবাদ বাঁধিয়ে তাকে লোকচক্ষে ছোট করতে চাননি। কিন্তু তিনি না চাইলেই বা আপনারা ছাড়বেন কেন? শিবনাথ তার ভালোবাসার ধন, কিন্তু আপনাদের সে কে? ক্ষমার অপব্যবহার আপনাদের সইল না, এই তো আপনাদের ঘৃণার মূলধন। একে ভাঙিয়ে যতকাল চালানো যায় চালান, আমি বিদায় নিলাম। এই বলিয়া হরেন্দ্র সেদিন রাগ করিয়া চলিয়া গিয়াছিল। তাহার মনের মধ্যে এই প্রত্যয় সুদৃঢ় ছিল যে কমলের মুখ দিয়াই একদিন একথা ব্যক্ত হইবে যে শৈব বিবাহকে সত্যকার বিবাহ জানিয়াই সে প্রতারিত হইয়াছে। স্বেচ্ছায় সমস্ত জানিয়া গণিকার মতো শিবনাথকে আশ্রয় করে নাই। কিন্তু আজ তাহার বিশ্বাসের ভিত্তিটাই ধূলিসাৎ হইল। হরেন্দ্র অক্ষয় বা অবিনাশ নহে, নর নারী নির্বিশেষে সকলের পরে তাহার একটা বিস্তৃত ও গভীর উদারতা ছিল। এই জন্যই দেশের ও দশের কল্যাণে সর্বপ্রকার মঙ্গল অনুষ্ঠানেই সে ছেলেবেলা হইতে নিজেকে নিযুক্ত রাখিত। এই যে তাহার ব্রহ্মচর্য আশ্রম, এই যে তাহার অকৃপণ দান, এই যে সকলের সাথে তাহার সব কিছু ভাগ করিয়া লওয়া,
এ সকলের মূলেই ছিল ওই একটিমাত্র কথা। তাহার এই প্রবৃত্তি তাহাকে গোড়া হইতে কমলের প্রতি শ্রদ্ধান্বিত করিয়াছিল, কিন্তু সে যে আজ তাহারই মুখের পরে তাহারই প্রশ্নের উত্তরে এমন ভয়ানক জবাব দিবে তাহা ভাবে নাই। ভারতের ধর্ম, নীতি, আচার, ইহার স্বতন্ত্র বিশিষ্ট সভ্যতার প্রতি হরেনের অচ্ছেদ্য স্নেহ ও অপরিমেয় ভক্তি ছিল, অথচ সুদীর্ঘ অধীনতা ও ব্যক্তিগত চারিত্রিক দুর্বলতায় ইহার ব্যতিক্রমগুলোকেও সে অস্বীকার করিত না। কিন্তু এমন স্পর্ধিত অবজ্ঞায় ইহার মূল সূত্রকেই অস্বীকার করায় তাহার বেদনার সীমা রহিল না, এবং কমলের পিতা ইউরোপীয়, মাতা কুলোটা, তাহার শিরার রক্তে ব্যভিচার প্রবহমান এ কথা স্মরণ করিয়া তাহার বিতৃষ্ণায় মন কালো হইয়া উঠিল। মিনিট 2-3 নিঃশব্দ থাকিয়া ধীরে ধীরে কহিল, এখন তাহলে যাই। কমল হরেন্দ্রর মনের ভাবটা ঠিক অনুমান করিতে পারিল না, শুধু একটা সুস্পষ্ট পরিবর্তন লক্ষ্য করিল। আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, কিন্তু যে জন্যে এসেছিলেন তার তো কিছু করলেন না। হরেন্দ্র মুখ তুলিয়া কহিল, কি সে? কমল বলিল, রাজেনের খবর জানতে এসেছিলেন, কিন্তু না জেনেই চলে যাচ্ছেন। আচ্ছা, এখানে তার থাকা নিয়ে আপনাদের মধ্যে কি খুব বিশ্রী আলোচনা হয়? সত্যি বলবেন। হরেন্দ্র বলিল, যদিও হয়, আমি কখনো যোগ দিইনি। সে পুলিশের জিম্মায় না থাকলেই আমার যথেষ্ট, তাকে আমি চিনি। কিন্তু আপনি তো সেসব কিছু মানেন না। অনেকটা তাই বটে, অর্থাৎ মানতেই হবে এমন কোনো কঠিন শপথ নেই আমার। কিন্তু বন্ধুকে শুধু জানলে হয় না হরেনবাবু, আর একজনকেও জানা দরকার। বাহুল্য মনে করি, বহুদিনের বহু কাজে কর্মে যাকে নিঃসংশয়ে চিনেছি বলেই জানি, তার সম্বন্ধে আমার আশঙ্কা নেই। তার যেখানে অভিরুচি সে থাক, আমি নিশ্চিন্ত। কমল তাহার মুখের প্রতি ক্ষণকাল চুপ করিয়া চাহিয়া থাকিয়া কহিল, মানুষকে অনেক পরীক্ষা দিতে হয় হরেনবাবু। তার একটা দিনের আগের প্রশ্ন হয়তো অন্য দিনের উত্তরের সঙ্গে মেলে না। কারোর সম্বন্ধে বিচার অমন শেষ করে রাখতে নেই, ঠকতে হয়। কথাগুলো যে শুধু তত্ত্ব হিসেবেই কমল বলে নাই, কি একটা ইঙ্গিত করিয়াছে হরেন তাহা অনুমান করিল, কিন্তু জিজ্ঞাসাবাদের দ্বারা ইহাকে স্পষ্টতর করিতেও তাহার ভরসা হইল না। রাজেন্দ্রর প্রসঙ্গটা বন্ধ করিয়া হঠাৎ অন্য কথার অবতারণা করিল। কহিল, আমরা স্থির করেছি শিবনাথকে যথোচিত শাস্তি দেব। কমল সত্যই বিস্মিত হইল, জিজ্ঞাসা করিল, আমরা কারা? হরেন্দ্র বলিল, যারাই হোক, তার আমি একজন। আশুবাবু পীড়িত, ভালো হয়ে তিনি আমাকে সাহায্য করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি পীড়িত? হ্যাঁ, 7-8 দিন অসুস্থ। এর পূর্বেই মনোরমা চলে গেছেন। আশুবাবুর খুড়ো কাশিবাসী, তিনি এসে নিয়ে গেছেন। শুনিয়া কমল চুপ করিয়া রহিল। হরেন্দ্র বলিতে লাগিল, শিবনাথ জানে আইনের দড়ি তার নাগাল পাবে না। এই জোরে সে তার মৃত বন্ধুর পত্নীকে বঞ্চিত করেছে, নিজের রুগ্না স্ত্রীকে পরিত্যাগ করেছে এবং নির্ভয়ে আপনার সর্বনাশ করেছে। আইন সে খুব ভালোই জানে, শুধু জানে না যে দুনিয়ার এই সব নয়, এর বাইরেও কিছু বিদ্যমান আছে। কমল সহস্র কৌতুকে প্রশ্ন করিল, কিন্তু শাস্তিটা তাঁর কি স্থির করেছেন? ধরে এনে আর একবার আমার সঙ্গে জুড়ে দেবেন? এই বলিয়া সে একটু হাসিল। প্রস্তাবটা হরেন্দুর কাছেও হঠাৎ এমনি হাস্যকর ঠেকিল যে সেও না হাসিয়া পারিল না। কহিল, কিন্তু দায়িত্বটা যে এইভাবে নিজের খেয়াল মতো নির্বিঘ্নে এড়িয়ে যাবে সেও তো হতে পারে না। আর আপনার সঙ্গে জুড়েই যে দিতে হবে তারও তো মানে নেই। কমল কহিল, তাহলে কি হবে এনে? আমাকে পাহারা দেবার কাজে লাগাবেন, না ঘাট ধরে খেসারত আদায় করে আমাকে পাইয়ে দেবেন? প্রথমত টাকা আমি নেব না, দ্বিতীয়ত সে বস্তু তার নেই। শিবনাথ যে কত গরিব সে আর কেউ না জানে, আমি তো জানি। তবে কি এত বড় অপরাধের কোনো দণ্ডই হবে না? আর কিছু না হোক, বাজারে যে আজও চাবুক কিনতে পাওয়া যায় এ খবরটা তাকে তো জানানো দরকার। কমল ব্যাকুল হইয়া বলিল, না না, সে করবেন না। ওতে আমার এত বড় অপমান যে সে আমি সইতে পারব না। কহিল, এতদিন এই রাগেই শুধু জ্বলে মরছিলাম যে এমন চোরের মতো পালিয়ে বেড়াবার কি প্রয়োজন ছিল। স্পষ্ট করে জানিয়ে গেলে কি বাধা দিতাম? তখন এই লুকোচুরির অসম্মানটাই যেন পর্বত প্রমাণ হয়ে দেখা দিত। তারপরে হঠাৎ একদিন মৃত্যুর পল্লী থেকে আহ্বান এলো। সেখানে কত মরণই চোখে দেখলাম তার সংখ্যা নেই।
আজ ভাবনার ধারা আমার আর এক পথ দিয়ে নেমে এসেছে। এখন ভাবি, তাঁর বলে যাবার সাহস যে ছিল না, সেই তো আমার সম্মান। লুকোচুরি, ছলনা, তার সমস্ত মিথ্যাচার আমাকেই যেন মর্যাদা দিয়ে গেছে। পাবার দিনে আমাকে ফাঁকি দিয়েই পেয়েছিলেন, কিন্তু যাবার দিনে আমাকে সুদে আসলে পরিশোধ করে যেতে হয়েছে। আর আমার নালিশ নেই, আমার সমস্ত আদায় হয়েছে। আশুবাবুকে নমস্কার জানিয়ে বলবেন, আমার ভালো করার বাসনায় আর আমার যেন ক্ষতি না করেন। হরেন্দ্র একটা কথাও বুঝিল না, অবাক হইয়া চাহিয়া রহিল। কমল কহিল, সংসারের সব জিনিস সকলের বোঝবার নয় হরেনবাবু, আপনি ক্ষুণ্ণ হবেন না। কিন্তু আমার কথা আর না। দুনিয়ায় কেবল শিবনাথ আর কমল আছে তাই নয়, আরও 5 জন বাস করে, তাদেরও সুখ দুঃখ আছে। এই বলিয়া সে নির্মল ও প্রশান্ত হাসি দিয়া যেন দুঃখ বেদনার ঘন বাষ্প এক মুহূর্তে দূর করিয়া দিল। কহিল, কে কেমন আছে খবর দিন। হরেন্দ্র কহিল, জিজ্ঞাসা করুন। বেশ, আগে বলুন অবিনাশবাবুর কথা। তিনি অসুস্থ শুনেছিলাম, ভালো হয়েছেন? হ্যাঁ, সম্পূর্ণ না হলেও অনেকটা ভালো। তাঁর এক জারতুতো দাদা থাকেন লাহোরে, আরোগ্য লাভের জন্য ছেলেকে নিয়ে সেইখানে চলে গেছেন। ফিরতে বোধ করি 2-1 মাস দেরি হবে। আর নীলিমা, তিনিও কি সঙ্গে গেছেন? না, তিনি এখানেই আছেন। কমল আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, এখানে একলা ওই খালি বাসায়? হরেন্দ্র প্রথমে একটু ইতস্তত করিল, পরে কহিল, বৌদির সমস্যাটা সত্যিই একটু কঠিন হয়ে উঠেছিল, কিন্তু ভগবান রক্ষে করেছেন। আশুবাবুর শুশ্রূষার জন্য ওইখানেই তাকে রেখে যাবার সুযোগ হয়েছে। এই খবরটা এমনি খাপছাড়া যে কমলার প্রশ্ন করিল না, শুধু বিস্তারিত বিবরণের আশায় জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল। হরেন্দ্র দ্বিধা কাটিয়া গেল এবং বলিতে গিয়া কণ্ঠস্বরে গূঢ় ক্রোধের চিহ্ন প্রকাশ পাইল, কারণ এই ব্যাপারে অবিনাশের সহিত তাহার সামান্য একটু কলহের মতো হইয়াছিল। হরেন্দ্র কহিল, বিদেশে নিজের বাসায় যা ইচ্ছা করা যায়, কিন্তু তাই বলে বয়স্থা বিধবা শালী নিয়ে তো জারতুতো ভাইয়ের বাড়ি ওঠা যায় না। বললেন, হরেন, তুমিও তো আত্মীয়, তোমার বাসাতে কি? আমি জবাব দিলাম, প্রথমত আমি তোমারই আত্মীয়, তাও অত্যন্ত দূরের, কিন্তু তাঁর কেউ নয়। দ্বিতীয়ত, ওটা আমার বাসা নয়, আমাদের আশ্রম, ওখানে রাখবার বিধি নেই। তৃতীয়ত, সম্প্রতি ছেলেরা অন্যত্র গেছে, আমি একাকী আছি। শুনে সেজদার ভাবনার অবধি রইল না। আগ্রাতেও থাকা যায় না, লোক মরছে চারদিকে, দাদার বাড়ি থেকে চিঠি এবং টেলিগ্রাফে ঘন ঘন তাগিদ আসছে, সেজদার সে কি বিপদ। কমল জিজ্ঞাসা করিল, কিন্তু নীলিমার বাপের বাড়ি তো আছে শুনেছি। হরেন্দ্র মাথা নাড়িয়া বলিল, আছে, একটা বড় রকম শ্বশুরবাড়িও আছে শুনেছি, কিন্তু সে সকলের কোনো উল্লেখই হলো না। হঠাৎ একদিন অদ্ভুত সমাধান হয়ে গেল। প্রস্তাব কোন পক্ষ থেকে উঠেছিল জানি নে, কিন্তু পীড়িত আশুবাবুর সেবার ভার নিলেন বৌদি। কমল চুপ করিয়া রহিল। হরেন্দ্র হাসিয়া বলিল, তবে আশা আছে বৌদির চাকরিটা যাবে না, তাঁরা ফিরে এলেই আবার গৃহিণীপনার সাবেক কাজে লেগে যেতে পারবেন। কমল এই শ্লেষেরও কোনো উত্তর দিল না, তেমনি মৌন হইয়া রহিল। হরেন্দ্র বলিতে লাগিল, আমি জানি বৌদি সত্যি সচ্চরিত্রের মেয়ে, সেজদার দারুণ দুর্দিনে ছেড়ে যেতে পারেননি। এই থাকার জন্যই হয়তো ওদিকের সকল পথ বন্ধ হয়েছে, অথচ এদিকেরও দেখলাম বিপদের দিনে পথ খোলা নেই। তাই ভাবি, বিনা দোষেও এদেশের মেয়েরা কত বড় নিরুপায়। কমল তেমনি নিঃশব্দে বসিয়া রহিল, কিছুই বলিল না। হরেন্দ্র কহিল, এইসব শুনে আপনি মনে মনে হয়তো হাসছেন না? কমল শুধু মাথা নাড়িয়া জানাইল, না। হরেন্দ্র বলিল, আমি প্রায় যাই আশুবাবুকে দেখতে, ওরা দুজনেই আপনার খবর জানতে চাইছিলেন। বৌদির তো আগ্রহের সীমা নেই, একদিন যাবেন ওখানে? কমল তৎক্ষণাৎ সম্মত হইয়া কহিল, আজই চলুন না হরেনবাবু, তাদের দেখে আসি। আজই যাবেন? চলুন, আমি একটা গাড়ি নিয়ে আসি, অবশ্য যদি পাই। এই বলিয়া সে ঘর হইতে বাহির হইয়া যাইতেছিল। কমল তাহাকে ফিরিয়া ডাকিয়া বলিল, গাড়িতে দুজনে একসঙ্গে গেলে আশ্রমের বন্ধুরা হয়তো রাগ করবেন, হেঁটেই যাই, চলুন। হরেন্দ্র ফিরিয়া দাঁড়াইয়া কহিল, এর মানে? মানে নেই, এমনি, চলুন যাই। আজ এ পর্যন্তই।
উপন্যাসের 8ম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।